ল্যাপটপ নিয়ে বসে আছে সাইফুল। উকি দিয়ে এক পলক দেখে নিল নূপুর ঘুমিয়েছে কিনা। ভালো করে লক্ষ্য করে দেখলো সে গভীর ঘুমে আচ্ছন্ন। ছোট মাহির একপাশে চুপচাপ ঘুমিয়ে আছে। সাইফুল ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল। থাই গ্লাসটা টেনে বাইরের ব্যালকনিতে চলে গেল। ফোনটা ট্রাউজারের পকেট থেকে বের করে একজনকে কল করলো, তারপর বলল হ্যালো। অপাশ থেকে এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, তারপর বলল হ্যাঁ বলো। সাইফুল বলল কালকের ভেতরে আমার মালগুলো ডেলিভারি চাই, উপর মহল থেকে আদেশ করেছে। ওপাশ থেকে বলল ওকে পেয়ে যাবেন। ফোনটা পকেটে রেখে দিল। আর এদিকে একটি নতুন ফাইল, সবগুলো ফাইল লেফটেন্যান্ট নাইম ইসলাম নিজে নিয়ে উপস্থিত হয়েছে বাড়িতে। তাকে ডেকে আনার জন্য একটি যথাযথ উদ্দেশ্য রয়েছে। সকাল সকাল নাইম ইসলামকে দেখে চমকে ওঠে সৌহার্দ্য। তারপর বলল নাইম তুমি? নাইম বলল হ্যাঁ সৌহার্দ্য, কমান্ডার ডেকে পাঠিয়েছেন। সৌহার্দ্য চিন্তিত হলো, হঠাৎ তাসফিন কেন তাকে ডেকে পাঠিয়েছে। রাইমা শেখ দোতলা থেকে নেমে এসে নাইমাকে দেখে সৌজন্যমূলক হাসলো। তারপর বলল আরে নাইম তুমি, এসো এসো ভেতরে এসো। নাইম অল্প হাসি উপহার দিয়ে এগিয়ে গেল। রাইমা শেখ ভীষণ পছন্দ করেন ছেলেটাকে। সবে সোফায় বসেছিল সেই মুহূর্তে বেরিয়ে এলো তাসফিন। তাসফিনকে দেখে মাত্র উঠে দাঁড়ালো নাইম, তারপর বলল গুড মর্নিং কমান্ডার। তাসফিন বলল গুড মর্নিং নাইম, চলে এসো স্টাডি রুমে। নাইম খুব একটা দ্বিমত করলো না, এগিয়ে গেল তাসফিনের পিছু পিছু। সৌহার্দ্য কিঞ্চিত ঘাবড়ে গেল, কিছুই বোধগম্য নয়। দুপুর গড়িয়ে এসেছে। ড্রয়িং রুমে আসা মাত্র চমকে উঠে ফারা। তারপর বলল স্নেহা। স্নেহা বলল ফারু। চাপটে গিয়ে ফারাকে জড়িয়ে ধরলো স্নেহা। পাশেই দাঁড়ানো নবীন। নবীনকে দেখে আশ্চর্য হয় ঝুমুর, এই লোকটা এখানে কি করছে। তারপর বলল ফারু রে, তোকে দেখে কি যে আনন্দ হচ্ছে বলে বুঝাতে পারবো না। ফারা বিস্ময়কর কণ্ঠে বলে উঠল তোরা কখন এসেছিস? স্নেহা বলল ঘন্টাখানেক আগেই। ফারা প্রচন্ড মাথা ব্যথা ছিল সকাল থেকে, তাই ঘুমিয়েছিল সে। তারপর বলল আরে এদিকে একটু তাকা। নবীনের কথায় হেসে ফেললো ফারা, জাপটে জড়িয়ে ধরলো নবীনকে। তারপর বলল কেমন আছো ভাইয়া? নবীন বলল আমি তো দিব্যি ভালো আছি, কিন্তু তুই কেমন আছিস? ফারা বলল আমিও খুব ভালো আছি। তৎক্ষণাৎ আগমন ঘটে তাসফিনের। কিছুক্ষণ আগেই দীর্ঘ 2 ঘন্টার আলোচনা শেষ করে নাইম ইসলামের সাথে, জানিয়ে চিন্তায় আছে সৌহার্দ্য। তাকে বলেনি তাসফিন কি নিয়ে আলোচনা করছে তারা। নাইম চুপচাপ এসেছিল এবং চুপচাপ ফিরে গেছে। তারপর বলল ম্যাডাম উঠে গেছে। তা ম্যাডাম কখন উঠলেন আপনি? কপাল কুঁচকে তাকালো ফারা। এমন একটা ভাব ধরছে যেন ফারা দিনরাত ঘুমিয়ে পার করে। ফারা বলল তো আপনি কি চান আমি মরার মতো ঘুমাই? আকস্মাৎ হেসে ফেললো তাসফিন, ডান ভ্রু উঁচিয়ে কিছু একটা ইঙ্গিত করে, যা বুঝতে পারলো না ফারা। অথচ পাশে দাঁড়িয়ে থাকা নবীন ঠিকই বুঝে গেল। উষ্ঠদয় কিঞ্চিত ফাঁক হয়ে এলো তার, লজ্জায় চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে গেল। তাসফিন বলল আমি চাই আপনি আমার সাথে ঘুমান। চোখ বড় বড় করে তাকালো ফারা। এই লুকের মুখে লাগাম নেই, সে ফেসে গেল। আর এদিকে ফুরফুরে মেজাজে কলেজে গিয়েছে আজ ফারা। ওর সাথে আছে স্নেহা। মূলত ফারার কিছু নোট নিতে গেছে, জানিয়ে ফিরে আসবে সে। কলেজে যাওয়া মাত্র রাহা আর নেহা দুজনে এগিয়ে এলো। রাহা অবাক হয়ে বলল ভাইরে তোর হটিফটি জামাই আদ্রকে কি চটটাই মারলো রে। স্নেহা খুব একটা অবাক হলো না, এই তো এখানে আসার পর থেকে ফারা তাকে সবটাই বলেছে। তারপর বলল আচ্ছা বাদ দে তো এসব, আর আমার নোটস গুলো দে। নেহা লম্বা একটা টানা দিয়ে বলল আমরা কইতে পামু? ওই তো আদ্র ভাইয়ের কাছে। কিছুটা আশ্চর্য হয়ে ফারা তারপর বলল ওনার কাছে মানে? রাহা বলল আরে উনি আমাদের ডিপার্টমেন্টের টপার, সবগুলো নোট এখন ওনার দায়িত্বে। ভাইয়া সব থেকে ভালো, কিন্তু তুই তো বেচারারে কেস খাইয়ে দিলি। আহাম্মক বনে গেল ফারা। আদ্র তাহলে ঠিকই বলেছিল, ছেলেটা ততটা খারাপ নয়। ইস পচা জামাইটা কি করলো। ফারা বলল এখন আমি কি করব? খিলখিলে হেসে উঠলো সবাই। স্নেহা চিলমুড়ে বলে উঠল আরে টেনশন নট, আমি আছি না তোর সাথে, দেখিস কি করে নোটটা নিয়ে দেই। ফারা ভাবনায় পড়ে গেল। বেচারা শুধু শুধু একটা থাপ্পড় খেলো। ক্যান্টিনের বেঞ্চে বসে কলম গোতাতে ব্যস্ত আদ্র। নিজের সামনে কারো উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকাই। অটোমেটিক ডান হাত ডান গালে চলে গেল আদ্রর। তারপর বলল ফারা তুমি, আমি কি করেছি? দেখো আমাকে মাফ করো ভাই, আমি কিছু করিনি সত্যি। ফারা হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। ইস ভয়ে বেচারা কুপকাত। ফারা বলল তোমার সাথে আমার কথা আছে আদ্র। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো আদ্র, ব্যস্ত ভঙ্গিতে বলল না না তোমার সাথে আমার কোনো কথা নেই। ফারা বলল আরে আরে দাঁড়াও ভাই, কোথায় যাচ্ছ? স্নেহা আটকে দেয় আদ্রকে। আদ্র ভয় পেল। তারপর বলল আপনি বুঝতে পারছেন না ফারার হাজব্যান্ড? উফ ভাবতেই পারছি না। ফারা হেসে ফেললো। আদ্রকে উদ্দেশ্য করে বলল সরি আদ্র, আসলে কমান্ডার এত রেগে গেছিল কি বলবো। কপালে ভাঁজ পড়লো আদ্র। তারপর বলল উনি কমান্ডার? ফারা বলল লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। আর এদিকে এক টুকরো স্বপ্ন, জানলার ফাঁক দিয়ে রোদ ঢুকছে ধীরে ধীরে। গাছ হয়ে যাচ্ছে এক উষ্ণকোমলতা। দূরে কারো মিষ্টি হাসির শব্দ ভেসে আসছে, যেন ভোরের পাখির গান। কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে, কোনো তাড়াহুড়ো নেই, শুধু নিঃশব্দে ভালোবাসার আবেশ। কফির কাপ থেকে ধোয়া উঠছে, যেন একটা ছোট গল্প বলছে প্রতিটা শিপে। পাশে থাকা প্রিয় মানুষটা ঘুম জড়ানো চোখে তাকিয়ে আছে। সেই চাহনিতে হাজারটা সকাল এক হয়ে যায়। ছাদ থেকে নেমে আসা রোদের আলোর মতোই মায়াবী, শান্ত আর প্রেমে ভরা এই সকালটা। খাবার টেবিলে বসে চামচ নাড়াচ্ছে ফারা। মোটেও খেতে ইচ্ছে করছে না তার, কিন্তু
রিজওয়ান শেখ যাওয়ার পূর্বে কড়াভাবে বলে গেছেন চুপচাপ খেয়ে নিতে। তারপর হঠাৎ কেউ বলল গুড মর্নিং। পুরুষালী কণ্ঠস্বর, ঘাড় ঘুরিয়ে ডানে তাকালো ফারা। অফ হোয়াইট শার্ট ইন করা, সাথে ব্ল্যাক জিন্স, একেবারে রেডি সে। আচ্ছা, কোথাও কি যাচ্ছে? হয়তোবা, না হলে এতদিন এখানে আসার পর থেকে দেখেছে সকালে টি শার্ট এবং ট্রাউজার পরে সকালে থাকতে। ফারা বলল গুড মর্নিং। তাসফিন বলল খাচ্ছেন না কেন ম্যাডাম? ফারা বলল আপনি কোথায় যাচ্ছেন? বেডে জেল মাখাতে মাখাতে বাঁকা হাসলো তাসফিন। ফারাকে জ্বালানোর জন্য বলে উঠল গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাচ্ছি। আশ্চর্য নিয়ে তাকালো ফারা, বউ থাকতে গার্লফ্রেন্ড? তারপর বলল কি আপনি পরকিয়া করছেন? তাসফিন বলল না, আমি কিয়া পাঠ করছি। ফারা বলল মানে? তাসফিন বলল নাথিং। চিকন নাকটা ক্রমশ লাল হয়ে যাচ্ছে ফারা। তারপর বলল এই আপনার সত্যি সত্যি গার্লফ্রেন্ড আছে? তাসফিন বলল হুম। খেতে খেতে জবাব দিল তাসফিন। এই বুঝি ফারা হাত পা ছুড়ে কেঁদে ফেলবে। তারপর বলল আমার একটা বউ আছে, ফুটফুটে আদুরে বউ, সেই আমার গার্লফ্রেন্ড। চোখ পিটপিট করে তাকালো ফারা, চওড়া হলো উষ্ঠজোড়া। তৎক্ষণাৎ কর্ণ স্পর্শ করলো গভীর স্বর। তারপর বলল শুনলাম কাল আদ্রর সাথে দেখা করেছ। কণ্ঠস্বর ভারী, ক্ষীণ ভয় পেল ফারা। ডাগর ডাগর চোখ মেলে তাকালো তাসফিনের দিকে। তারপর বলল আসলে নোট নেয়ার ছিল তাই আর কি, তবে ছেলেটা মোটেও খারাপ নয়, আমার ওই ভুল ছিল। ডান ভ্রু উঁচিয়ে তাকালো তাসফিন। তারপর বলল গুড অ্যানালাইসিস। কথার অর্থ দ্বারা ঠিক কি বুঝালো তা মোটেও বুঝলো না ফারা। লোকটা কি রেগে গেল নাকি? তারপর বলল দেখুন আমি। খাওয়া ছেড়ে উঠে গেল তাসফিন। ফারা উঠতে চাইলে মাহির এসে জড়িয়ে ধরে তাকে। তারপর বলল মামি খাইয়ে দাও। ফারা আর উঠতে পারলো না, চুপচাপ বসে পড়ল। তাসফিন বেরিয়ে গেল নিজের কাজে। আর এদিকে শহরের কোলাহল থেকে অনেক দূরে জনমানব শূন্য এক এলাকা। চারপাশে শুনশান নীরবতা, যেন বাতাসও ধীরে চলতে শিখেছে। রাস্তা কাঁচা, দুপাশে ঝোপঝাড়ার আগাছায় ভরা। দিনের আলোতেও জায়গাটা অস্বস্তিকর, যেন কোথাও কিছু লুকিয়ে আছে। এই নির্জনতার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো গোডাউন। লোহার তৈরি বড় গেটটা বহুদিন ধরে বন্ধ, জং ধরে গেছে পুরোটা। দেয়ালগুলো ধূসর, খানিকটা ফাটল ধরা, যেন সময়ের ভারে ক্লান্ত। জানালাগুলোই ধুলোর পরত, ভাঙ্গা কাজ, ভেতর থেকে কোনো আলো আসে না। মাঝে মাঝে ভেতর থেকে যেন কিছু একটা শব্দ, আচমকা ধাতব কিছু পড়ে যাওয়ার, অথবা কারো নিঃশব্দ পায়ের আওয়াজ। লোক মুখে শোনা যায় একসময় এখানে কিছু একটা ভয়ানক ঘটেছিল। কেউ আর ঠিক জানে না কি। রাত হলে কেউ এদিকে আসতে চায় না, এমনকি পাখিরাও এই জায়গাটা এড়িয়ে চলে বলে অনেকেই। বেরিপাড়া নির্জন একটি এলাকা বললেই চলে, শহর থেকে অনেকটাই দূরে অবস্থিত। সেখানে বড়সড় একটি খালি গোডাউন রয়েছে, অনেকগুলো বড় বক্স ছাড়া কিছুই নেই সেখানে। একদল এসেছে সবে, তাদের মধ্যে প্রথম লোকটির মুখে মাস্ক পরা। তারপর বলল এগুলো সব ট্রাকে তুল, আজকে এই জাহাজ লুট করে পাঠাতে হবে। কথাগুলো শেষ করা মাত্র লোকগুলো কাজে লেগে পড়লো। কেউ একজন বলল স্যার আমরা এখানে এসেছি, এটা টিমকে জানানো উচিত ছিল। নাইমের কথায় অল্প হাসলো তাসফিন। এদিক সেদিক তাকিয়ে গালে হাত বুলিয়ে বলল বুঝলে নাইম, তুমি এখনো বাচ্চা রয়ে গেছো। নাইম বলল মানে স্যার? তাসফিন বলল মানে তোমার জন্য এখন মিল্ক খুঁজতে হবে আমাকে। আহাম্মক বনে গেল নাইম। তাসফিন তার জন্য দুধ খুঁজতে এখানে এসেছে? নাইম বলল ছি স্যারসি, আমি এই বয়সে দুধ খাবো? না না, এসব আমি খাবো না। পিচেল হাসে তাসফিন, গম্ভীর স্বরে বলল খেতেই হবে, চলো। পিছন দিকে ভাঙা পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেল তাসফিন, তার সাথে নাইম ইসলাম। ভেতরে বড় একটা তালা ঝুলছে, আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে নিল তাসফিন। নাইম দ্বিধা নিয়ে বলল কমান্ডার, এটা অনেকগুলো দিন থেকে বন্ধ ছিল, কিন্তু আপনি। তাসফিন বলল হুশ। হঠাৎ করে কথার মাঝখানে থামিয়ে দিল তাসফিন, কান খাড়া করে শুনছে কিছু, যা গোডাউনের ভেতর থেকে আসছে। বাঁকা হাসলো তাসফিন, নাইমের দিকে ইশারা করে বলল গোডাউন বন্ধ তাই না? চলো গিয়ে ভূতদের সাথে আড্ডা দেওয়া যাক। ভেতরে প্রবেশ করা মাত্র পিছন থেকে রিভলভার বের করলো তাসফিন। আকস্মাৎ তাদের আগমনে আটকে উঠলো দুটো লোক, এখানে সেই মাস্ক পরা লোকটা নেই। তারপর বলল ওই কারা তোরা, ভেতরে এলি কি করে? তাসফিন এবং নাইমকে দেখে ততস্থ ভঙ্গিতে জিজ্ঞাসা করে লোক দুটো। রিভলভার আঙ্গুলের ডগায় ঘোরাচ্ছে অদ্ভুত স্বরে বলল আমরা তোদের বাপ। আকস্মাৎ গুলাগুলি শুরু হলো, পরপর দুটো গুলি খেলো দুটো লোক, অন দা স্পটে মারা যায়। তারপর বলল নাইম তাড়াতাড়ি জায়গাটা সিল করো, আর হ্যাঁ রেড অ্যালার্ট জারি করতে বলো। নাইম বলল ওকে কমান্ডার। যেতে গিয়েও থেমে গেল নাইম। তারপর বলল কিন্তু আপনি যে বলেছিলেন দুধ খুঁজতে এসেছেন। সহসা হেসে ফেললো তাসফিন, এগিয়ে গিয়ে নিচে রাখা বক্সগুলো বের করলো। সজুরে লাথি দিয়ে উপরের প্লাস্টিকের ঢাকনা ভেঙে ফেললো। ভেতর থেকে বেরিয়ে এলো সাদা পাউডার জাতীয় কিছু, ড্রাগস। অবাক হয় নাইম। তারপর বলল কি বুঝলে নাইম? নাইমের বুঝতে আর বাকি রইল না বাকি ব্যাপারটা। তারপর নাইম বলল তবে কি এটাই দুধ কমান্ডার? তাসফিন বলল কেন নাইম, তুমি সত্যি দুধ খেতে চাও? লজ্জা পেয়ে গেল নাইম, কি সব ভাবছিল সে। আর এদিকে সোফার উপর বসে আছে স্নেহা, অপেক্ষা করছে সৌহার্দ্য নেমে আসবে। ফর্মাল ড্রেসে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সৌহার্দ্য, মুগ্ধ নয়নে তাকালো স্নেহা। মনটা নেচে উঠলো তার, উফ সে তো পুরাই ফিদা হয়ে গেছে। কেউ বলল আরে স্নেহা বসে আছো যে? ক্ষীণ চমকে ওঠে স্নেহা, কথাটা সব গুলিয়ে যাচ্ছে তার। আইটাই করে বলল এমনি বসেছিলাম। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? মানে দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছ। সৌহার্দ্য ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল হ্যাঁ একটু বাইরে যাব, ওই আর কি। স্নেহা মুচকে এসে বলল ও আচ্ছা। সৌহার্দ্য পানি খেয়ে ফের ঘুরে দাঁড়ালো, স্নেহাকে এক পলক দেখে বলল
বাই দ্য ওয়ে, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে। থতমত খেয়ে গেল স্নেহা, তাকে কি খারাপ লাগছে? সৌহার্দ্য নামবে বলেই তো আগে থেকে একটু সাজগুজ করে বসেছিল, এখন যদি খারাপ লেগে থাকে তাহলে কেমন হবে ব্যাপারটা? সৌহার্দ্য বলল, আরে চিল, খারাপ লাগছে না, বলতে চাচ্ছি তোমাকে বেশ সুন্দর লাগছে। মনের কোণে উকি দেওয়া হাজারো প্রশ্ন এবং মন খারাপেরা ফুরুত করে উড়ে গেল। একগাল হাসি মুখ করে তাকালো স্নেহা, তারপর বলল, থ্যাংক ইউ। চমৎকার হাসি উপহার দিয়ে বেরিয়ে গেল সৌহার্দ্য। স্নেহা পারছে না উড়ে ফারার কাছে চলে যেতে, তারপর বলল, ফারু ফারু, এই ফারু রে। তাড়াহুড়ো করে ফারার রুমে প্রবেশ করলো স্নেহা। ঝাপটে গিয়ে ধরতে চাই, দুজনেই ঠাস করে নিচে পড়ে গেল। কোমরে দারুণ ব্যথা পেল ফারা, স্নেহাও ব্যথা পেয়েছে। তারপর বলল, ওরে বাবারে স্নেহার বাচ্চা, এটা কি করলি? ও মা, আমার কোমর। জিব্বা কাটে স্নেহা, তারপর বলল, সরি সরি। ফারু বলল, রাখ তোর সরি, কাঁধি একটা। স্নেহা বলল, আরে ওইসব বাদ দে, আমার মোস্ট ইম্পর্টেন্ট কথাটা শুন। পুরো কুঞ্চিত করে তাকালো ফারা, তারপর বলল, কি হয়েছে, এরকম করছিস কেন? স্নেহা গদগদ হয়ে বলল, ভাই তুই জানিস সৌহার্দ্য বলেছে আমাকে নাকি সুন্দর লাগছে। তোর কি মনে হয় সময় হয়ে গেছে আমাকে তোর যা বানানোর? মুখ বাঁকালো ফারা, ভাবলেশীন ভাবে জবাব দেয়, গাছে কাটাল গুফে তেল। স্নেহা বলল, তুই এটা বলতে পারলি ফারু? ফারা বলল, কেন রে, শুনতে পাসনি? তবে আবারও বলছি, শুন, গাছে কাটাল গুফে তেল। তেতে উঠলো স্নেহা, এক লাফে উঠে দাঁড়ালো, তারপর বলল, থাক তবে তুই পরে। ফেল করে তাকালো ফারা, তারপর বলল, এই আমি কোমরে ব্যথা পেয়েছি, আমাকে তুল। স্নেহাও ঘুরে তাকালো না, বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল। ফারা উঠতেই পারছে না, কোমরে বেশ লেগেছে তার। খট করে শব্দ করে ভেতরে এলো তাসফিন। তাসফিনকে দেখে থতমত খেয়ে গেল ফারা, নাক মুখ কুচকে নিল তাসফিন, তারপর বলল, এভাবে প্রতিবন্ধীদের মতো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছ কেন? মাথায় আকাশ ভেঙে পড়লো ফারার, তাকে প্রতিবন্ধী বলল। ফারা বলল, আপনি আমাকে প্রতিবন্ধী বলতে পারলেন লেফটেন্যান্ট সাহেব? জবাবে কিছু বলল না তাসফিন। দরজাটা বন্ধ করে কাবার থেকে জামা কাপড় বের করতে লাগলো। হাত পা ছড়িয়ে একইভাবে বসে আছে ফারা। মনে মনে ইচ্ছা হচ্ছে বকা দিতে তাসফিনকে। তারপর বলল, আমাকে প্রতিবন্ধী বলছে ফাজিল লোক একটা। আপনার বউ প্রতিবন্ধী? বিড়বিড় করে বলা কথাগুলো শুনে ফেললো তাসফিন। বাঁকা এসে বলল, ঠিকই বলেছ, আমার বউ প্রতিবন্ধী। আরেক দফা থতমত খেয়ে গেল ফারা। এমা, সে নিজেই তো এই লোকটার বউ, গোলমাল হয়ে গেল না ব্যাপারটা? জিন্স প্যান্ট আর টি শার্ট বেডের উপর রেখে এগিয়ে এলো তাসফিন। জিন্স প্যান্ট হালকা টেনে উপরে তুলে এক হাঁটুতে ভর দিয়ে নিচে বসলো ফারার মুখোমুখি। তারপর বলল, মাই ডিয়ার বুকা ওয়াইফ, এভাবে নিজেকে প্রতিবন্ধী বলতে নেই সুইট হার্ট। চিকন নাগের ডোকা ফুলে উঠেছে ফারার, পারে না ভে করে কেঁদে দিতে। ভীষণ মজা পেল তাসফিন, তারপর বলল, আহারে তা মাই ডিয়ার ওয়াইফ, এভাবে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছ কেন? এত বড় বেড থাকতে? তেতে উঠলো ফারা, চেঁচিয়ে উঠলো, তাতে আপনার কি, নিজের কাজ করুন না গিয়ে। তাসফিন বলল, হুশ, ডোন্ট সাউন্ড, চিৎকার করে কথা বলতে মানা করেছিলাম না? ফারা বলল, বলবো, 100 বার বলবো, দরকার পড়লে 1000 বার বল। কথার মাঝখানে থেমে গেল ফারা, তাকে থামিয়ে দিল তাসফিন শেখ। ঠোঁটে আলতো করে ঠুট ছুঁয়ে সেকেন্ডের মধ্যে সরে গেল। ফোন ফোন করে মাথা ঘুরছে ফারার, এটা কি হলো, এখন কি সে অজ্ঞান হয়ে যাবে? ফারা বলল, ছি, আপনি আমাকে। তাসফিন বলল, কি? দুষ্টুমির সহিত বলল তাসফিন। নিচের ঠোঁট নিদারুণ ভঙ্গিতে কামড়ে ধরে আছে, লজ্জায় লাল হয়ে আছে ফারা। তারপর বলল, আপনার ঠোঁট আমার কানের লতি ছুঁয়ে যায়। তাসফিন ফু দিয়ে বলল, পরের বার আমার ঠোঁট আপনার বডির প্রতিটি পার্ট ছুঁয়ে যাবে মিসেস শেখ, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারা। তাসফিন চিরচেনা হাসকি টুনে বলল, আপনার টাইম শুরু, আর মাত্র 4 রাত আপনার, এর পরের সবগুলো রাত কিন্তু আমার মিসেস শেখ। শেষের কথাগুলো বুঝতে অসুবিধা হলো না, লোকটা কিসের হিসাব কষে চলেছে। চট করে উঠে গেল তাসফিন, আলমারিতে প্যাকেট রাখতে রাখতে বলল, আপনার ন্যাপকিনের প্যাকেট রাখলাম, আর কিছু লাগবে? ফারা বলল, ছি, আপনি শেষমেশ এসব। গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন, তারপর বলল, যেহেতু আপনি আমার, তাহলে আপনার সব জিনিসের খেয়াল তো আমাকেই রাখতে হবে সুখ, হিসেবটাও রাখতে হচ্ছে। আফটার অল এরপর আমার বাসর রাত। লজ্জায় লাল হয়ে আছে ফারা। তাসফিন একই ভঙ্গিতে বলল, বাসর সংকটে ভুগছি ম্যাডাম, এবার তো বাসরটা করতে দাও। আর এদিকে সন্ধ্যাটা শুরু হয়েছে এক ধরনের শান্ত আলোয়। সূর্যটা তখনও পুরোপুরি অস্ত যায়নি। আকাশের পশ্চিম কোণে লাল কমলা রঙের খেলা, চারপাশটা একটু একটু করে ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে, কিন্তু বাতাস যেন এক ধরনের ঠান্ডা প্রশান্তি। পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে, দূর থেকে শোনা যাচ্ছে মৃদু সুরের আজানের ধ্বনি। রাস্তার ধারে গাছের পাতা দুলছে হালকা বাতাসে। পাশের চায়ের দোকান থেকে উঠে আসছে কড়া লাল চায়ের গন্ধ। কিছু মানুষ অফিস থেকে ফিরেছে ক্লান্ত মুখে, কেউ আবার হেঁটে বেড়াচ্ছে প্রিয় কারো হাত ধরে। শান্ত নির্ভর এক মুহূর্ত। একত্রে সবাই নিজ নিজ কক্ষে নামাজ শেষ করে ফারা, নূপুর, ঝুমুরার স্নেহা, রুবেনা শেখ নেই বাড়িতে, সাথে রিজওয়ান শেখও। আজ রাইমা শেখের বাবার বাড়িতে গেছেন তারা। ওখানে কিছু একটা নিয়ে খুব ঝামেলা সৃষ্টি হয়েছে। সন্ধ্যাবেলা বসার ঘরে আড্ডা জমেছে। আড্ডাতে সামিল হয়েছে আরিয়ান এবং নিহাল দুজনেই। ওদের ফারা আসতে বলেছে। সেদিন যাওয়ার পূর্বে দুজনে এসে ফারাকে সরি বলেছে। মেয়েটা ভয় পেয়েছিল, তবে আরিয়ান আর নিহালের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। নূপুর চায়ের ট্রে নিয়ে আসছে, তার সাথে রয়েছে ঝুমুর। ফারা চুপচাপ সোফায় বসে আছে। কি করবে, তার কোমরে কতটা ব্যথা। তাসফিন বিকেলে আসার পর থেকে ঘুমাচ্ছে। লোকটা কি, হ্যাঁ কেমন কাজ করে কিছুই বুঝতে পারে না ফারা। তারপর বলল, তা তোমার লেফটেন্যান্ট সাহেব কোথায় ফারা? নিহালের প্রশ্নে নাক কুচকে নাই ফারা। আরিয়ান টিপুনি কেটে বলল,
বেটা ঘুমাচ্ছে। আহারে কি কষ্ট। ফারা হতাশ কণ্ঠে বলল, ওই পচা মানুষের নাম নিও না, আমাকে বলো আমি নাকি প্রতিবন্ধী। চোয়াল ঝুলে গেল আরিয়ানের, তারপর বলল, বলো কি? ফারা বলল, হ্যাঁ, আপনার খচ্চর বন্ধু আমাকে এটাই বলেছে। নিতান্তই আমি ভালো মানুষ বলেই কিছু বললাম না, আমার জায়গায় অন্য কেউ থাকলে দেখিয়ে দিত মজা। তারপর হঠাৎ কেউ বলল, তাই নাকি ম্যাডাম? কণ্ঠস্বর খুব চেনা ফারার। বিদ্যুৎ বেগে মাথা ঘুরিয়ে তাকালো ফারা। সুদর্শন যুবক তার সামনে। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল বিকেলে ঘটে যাওয়া অপ্রত্যাশিত সেই ঘটনা। তাসফিনের পুরুষ্ট ঠোঁট দুটো। ভাবতেই শরীর কেঁপে উঠছে ফারার। ভাবলেশীন ভাবে এগিয়ে এসে ধপাস করে সোফাতে বসে পড়ে তাসফিন। নূপুর এগিয়ে এলো, তারপর বলল, এই যে সবার জন্য চা, ভাইয়ের জন্য কফি। নূপুর সবগুলো চায়ের কাপ এগিয়ে দিল। নিহালের কাছাকাছি যাওয়া মাত্র কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে তাকে। চোখাচোখি হয় দুজনের। নিহাল অস্বস্তিতে আন্দাজ করতে পেরে নিজেই চায়ের কাপটা তুলে নিল চুপচাপ। চুমুর নাস্তাগুলো দিয়ে যাচ্ছে। এদিকে হেলে দুলে সিঁড়ি বেয়ে নেমে আসছে স্নেহা। স্নেহাকে দেখে আশ্চর্য হয় আরিয়ান। ভ্রুকুটির করে তাকালো সে, তারপর বলল, আরে বাস ওইটাকে। থেমে গেল স্নেহা, তারপর বলল, ও আমার গাধি নাম্বার 1 বোন। ফারার কথায় তেলে বেগুনে জ্বলে উঠলো স্নেহা, তারপর বলল, ওরে ফেলটুস কুমারী, আমি গাধি, তুই গাধি। ফারা বলল, তুই খ20। স্নেহা বলল, তুই খ20। ফারা বলল, তুই আস্ত বলদা। স্নেহা বলল, তুই আস্ত বলদ। দুই বোনের ঝগড়াকে হু হু করে হেসে উঠলো সবাই। তাসফিন বরাবরের মতো ঠোঁটে ঠোঁট চেপে তাদের কাণ্ড কারখানা দেখছে। নূপুর এসে গাল টেনে দেয় ফারা, তারপর বলল, পাগলি। তৎক্ষণাৎ আগমন ঘটে মাহিরের। নূপুরের বদলে গিয়ে বসলো ফারার কুলে। তার চায়ের কাপটা নিয়ে নিল আলগুছে। ফারার কাপে ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। নূপুর কাপগুলো নিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল ফের। আরিয়ান ফিসফিস করে বলল, নিহাল তোর মনে হয় না এবারে আমার বিয়ে করা উচিত? নিহাল একইভাবে ফিসফিসিয়ে বলল, তোর আদৌ মুসলমানি হয়েছে তো? চোখের কালোমণি দুটো এই বুঝি কোটর থেকে বেরিয়ে আসবে আরিয়ানের। তারপর বলল, নাউজুবিল্লাহ, কি কস বন্ধু, ছি তুই এটা কইতে পারলি? নিহাল বলল, না আগে চেক করতে হইব তুই বড় হয়েছিস কিনা, না হলে কেউ তার মেয়ে তোর কাছে বিয়ে দিবে কেন? দাঁত কটমট করে তাকালো আরিয়ান। 32 পাটি রাত বের করে হাসলো নিহাল। হাসতে গিয়ে ঘটলো বিপত্তি। চায়ের কিছু অংশ পড়ে গেল শার্টের উপরে। তারপর বলল, ওহ শিট। আরিয়ান বলল, হ্যাঁ আরো হাসসালাম। নাক ফোলালো নিহাল। ফারা ওদের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠলো। নিহাল উঠে গেল, তৎক্ষণাৎ বাথরুমে যেতে হবে তাকে। কিছুটা যেতেই বেরিয়ে এলো নূপুর। উপরে রুমের দিকে এগুচ্ছে সে। নিহাল বাথরুম থেকে বের হওয়া মাত্রই মুখোমুখি হলো দুজনে। তবে কেউ কারোর সাথে কথা বললো না। নূপুর জোরপূর্বক হাসার চেষ্টা করলো। পাশ কাটিয়ে চলে গেল রুমের দিকে। চাপা দীর্ঘশ্বাস ফেললো নিহাল। আর এদিকে রাত গভীর হয়েছে। আকাশ যেন কষ্টের চাদরে নিজেকে মুড়ে রেখেছে। নিস্তব্ধতার মাঝে ফারা নিঃশ্বাসের শব্দটুকু ভারী শোনায়। কোমরের টান ধরে আছে। যন্ত্রণাটা হালকা নয়, কিছুটা নিঃশব্দ, কিছুটা চিৎকারের মতো। প্রতিটা নড়াচড়ায় ব্যথা যেন তীক্ষ্ণ ছুরির মতো গেঁথে যায় তার শরীরে। ঘরের প্রতিটি জিনিস আজ বিষাক্ত মনে হয়। আলোটা বেশি তীক্ষ্ণ, বাতাসটাও বেশি ভারী, এমনকি নিজের ছায়াটাও অচেনা লাগছে। ফারা চোখ বন্ধ করে শান্তি খুঁজে পায় না। সে যেন এক বিষণ্ণতায় এক গাঢ় অরণ্যে আটকে গেছে, যেখানে শরীর আর মন দুটোই ক্লান্ত, দুটোই ভারী। খট করে দরজা খুলে ভেতরে এলো তাসফিন। ফারা এক পলক ফিরে দেখলো তাকে। চোখাচোখি হয় দুজনের। ক্ষণিকের জন্য থমকে যায় তাসফিন। চঞ্চল কিশোরীকে আজকে ম্লান দেখাচ্ছে কেন? দৃষ্টি ফিরিয়ে নিল ফারা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো তাসফিন। ফারা একই ভঙ্গিতে শুয়ে আছে, কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখা। তাসফিনের অস্তিত্ব অনুভব করতে পারছে ফারা। এদিক সেদিক হাঁটছে সে, ড্রয়ার খুলে কি যেন নিচ্ছে। ফারা উঠে দেখার চেষ্টা করলো না। হুট করে কারেন্ট চলে গেল। ইদানিং কারেন্ট অনেক সমস্যা করছে। তবে জেনারেটর থাকায় খুব একটা সমস্যা হলো না। তীব্র লাইটের আলোয় বিরক্ত হলো ফারা। নিরেট স্বরে বলল, লাইটটা অফ করে দিন না। তাসফিন ফট করে লাইটটা অফ করে দিল। পুরো কক্ষটি অন্ধকারে তলিয়ে গেল মুহূর্তের মাঝে। টিম রাস্তার ধারে ল্যাম্পপোস্টের মৃদু আলো আসছে এবারে। ফারা বাদিকে শোয়ার কারণে চোখে লাগছে না তার। কোমরে কারো স্পর্শ পেতেই আটকে উঠে সে। হাত চেপে ধরলো তড়িৎ, তারপর বলল, কি হলো দেখতে দাও। থতমত খেয়ে গেল ফারা। কি দেখবে এই লেফটেন্যান্ট? ফারা বলল, মানে? তাসফিন বলল, বুদ্ধু। বেনুনি টেনে দিল তাসফিন। এটা বুঝি তার অভ্যাস হয়ে গেছে। উফ শব্দে নাক কুচকে নেই ফারা। কোমরের উপর থেকে জামা সরিয়ে নিল তাসফিন, তারপর বলল, খুব ব্যথা কি? ফারা বলল, কষ্ট হচ্ছে খুব। কাতর কণ্ঠে জবাব দেয় ফারা। আন্দাজ করতে পারছে তাসফিন ঠিক কতটা ব্যথা পেয়েছে মেয়েটা। অবশ্য পাওয়ারই কথা, চঞ্চল সে, একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতেই চায় না। তাসফিন বলল, একটু জামাটা তুলতে সাহায্য করো আমাকে। হাত দুটো কাঁপছে ফারার। লজ্জা ভয়ে এক মিশ্রণ অনুভূতি। তারপর বলল, তো থাক, লাগবে না। চোখ পাকিয়ে তাকালো তাসফিন। অন্ধকারেও তো বেশ বুঝতে পারছে ফারা। নৈশব্দে হাতটা সরিয়ে দিল সে। পরম আদরে সযত্নে কোমরে মালিশ করে দিচ্ছে তাসফিন। পুরুষের যন্ত্রণা যেমন পীড়া দেয়, তার ভালোবাসা মারাত্মকভাবে সুখ দেয়। সুখের একাংশ বুঝি ফারা পেয়ে গেছে হয়তোবা। তাসফিন বলল, সুখ? ফারা বলল, জি। তাসফিন বলল, আমি যদি একটু গভীরভাবে তোমাকে ছুঁই, আমাকে নিতে পারবে? স্তম্ভিত ফারা। স্তব্ধতা যেন আচ্ছন্ন করলো চারপাশ। ফারার নিঃশ্বাস গুলিয়ে যাচ্ছে নিজের বুকের ভেতরে। তাসফিনের প্রশ্নটা তার হৃৎপিণ্ডে ঝড় তুলে স্নিগ্ধ, অথচ প্রকাশ সেই ঝড়ের অভিজ্ঞতা বাক্রুদ্ধ সে। তাসফিনের আঙুলগুলো কোমল অথচ দৃঢ়।
ভালোবাসার স্পর্শে চুয়ে পড়েছে এক অদৃশ্য আগুন, যা পুরাই না বরং উৎস করে। সেই উৎসতায় ফারা সমস্ত গলিয়ে যেতে চায়, তবুও কোথায় যেন এক দ্বিধা, এক আলো অন্ধকারের লুকোচুরি খেলা। সে তাকায় তাসফিনের চোখে তীব্র কিন্তু ভালোবাসায় ভরা সেই দৃষ্টিতে। সময় যেন থেমে থাকে এক মুহূর্তের জন্য। ফারা বুঝে যায় এই ছেলেটি শুধুই তার শরীর চায় না, সে চায় তার আত্মা, তার সমর্পণ, তার নিঃশর্ত বিশ্বাস। তার ঠোঁট কেঁপে উঠে, কলাস্বর নিস্তব্ধতায় ভেতরে নিভু নিভু প্রদীপের মতো। তারপর বলল, আপনার ছোঁয়া কি কেবল শরীরের জন্য? তাসফিন মৃদু হাসে, সেই হাসিতে ছিল প্রতিশ্রুতি, ছিল আশ্বাস। তারপর বলল, তোমাকে ছুতে চাই, কারণ তোমাকে উপলব্ধি করতে চাই, তোমার মন, তোমার কাঁপুনির ভাষা পড়তে চাই। ফারার চোখ ভিজে ওঠে অজান্তেই। ভালোবাসা যদি এতটা গভীর হয়, তবে ভয় কোথায়? সে ধীরে হাত রাখে তাসফিনের হাতে, চোখ নামিয়ে বলল, আপনার ছোঁয়া যদি আমি ধ্বংস হই, তাও সেই ধ্বংস আমার পূর্ণতার। তাসফিন তার দিকে এগিয়ে আসে নিঃশব্দে, নরম স্রোতের মতো। ফারা চোখ বন্ধ করে প্রস্তুত হয় এক অনন্ত অনুভবের জন্য। কানে ক্ষীণ ব্যথা অনুভব করলো ফারা। তারপর বলল, ইস, এত দুষ্ট কেন তুমি? চোখ মেলে তাকালো ফারা, লোকটা তাকে বোকা বানালো। তারপর বলল, কি হলো ব্যাপারটা? ছটপট বিছানায় লম্বালম্বি হয়ে শুয়ে পড়লো তাসফিন। তারপর বলল, মাথা থেকে ঝেড়ে ফেলো সবকিছু, সামনে পরীক্ষা না, মনটা পড়াই দাও। কোমরের ব্যথা সাইডে রেখে গুটিসুটি হয়ে শুয়ে পড়লো ফারা। ফাজিল লোক, কত নাটক করে, সবসময় তাকে বোকা বানায়। বিছানায় ঘাপটি মেরে শুয়ে আছে ফারা। আকস্মাৎ অনুভব করলো তার কোমরের শক্ত হাতের চাপ। বিদ্যুৎ বেগে চমকে উঠে সে ফিসফিসিয়ে বলল, তুমি কি চাও আমি উল্টোপাল্টা কিছু করি, তাও আবার এই অবস্থায়? লজ্জায় নাক ফুলে ওঠে ফারার, নত হয় মস্তক। ফের শুনতে পেল, আর 4 রাত কিন্তু আপনার, এরপরে সবগুলো রাত আমার। দুহাতে কান চেপে বসে রইল ফারা। ইস, কি লজ্জা। আর এদিকে কিচেনে লাইট জ্বলছে। নবীন হাতে বোতল নিয়ে এসেছে পানির জন্য। ঢুকেই দেখতে পেল ঝুমুরকে। তারপর বলল, কি ম্যাডাম, রাতে চুপি চুপি রান্না করে খাবার চুরি করছো নাকি? আকস্মাৎ এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেল ঝুমুর। তারপর বলল, একদম উল্টাপাল্টা বলবে না, তুমি জানো আমি চুরি করতে এসেছি। হেসে ফেললো নবীন। তারপর বলল, দেখে তো তাই মনে হচ্ছে। ঝুমুর বলল, তাহলে তুমি আস্ত বোকা। নবীন বলল, আচ্ছা তাহলে তুমি বলো কেন এসেছো? ঝুমুর বলল, তুমি যে জন্য এসেছো আমিও সেটার জন্য এসেছি। ঝুমুর চুপচাপ পানির বোতল ভরে বাইরে আসতে নিল। নবনী খুব ফিসফিসিয়ে বলল, তেলাপোকা তেলাপোকা। মুখ বাঁকালো ঝুমুর। তার ছেলে হাসি টেনে বলল, ওসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই, আমি ভয় পাই না। নবীন অস্থির কণ্ঠে বলল, আরে সত্যি বলছি। খুব একটা পাত্তা দিল না ঝুমুর। দীর্ঘশ্বাস ফেললো নবীন। স্পষ্টভাবে জানিয়ে দিল, মাইয়া মানুষ একটু বেশি বুঝে। আকস্মিক গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ঝুমুর, জামার ভেতর কি ওটা? নিস্তব্ধ রাত, চারিদিকে যেন শব্দের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে গেছে। বাতাস থমকে আছে, গাছের পাতাগুলো পর্যন্ত নিস্তেজ। হঠাৎ করে সেই নিস্তব্ধতা ভেঙে একঝাঁক পাখির মতো ছুটে আসে ঝুমুরের কণ্ঠ। নবীন তার মুখ চেপে ধরে, যেন যেন ঝুমুরের চিৎকার আবার বাতাসে ভেসে না যায়। কিন্তু তার অগোচরে ঝুমুরের পিঠে কোথায় যেন এক অদৃশ্য এক অনুভূতি ঢুকে যায়, এক ধরনের অস্বস্তি। তা স্পষ্ট না হলেও অস্বাভাবিকভাবে শরীরের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। কিছু একটা অদ্ভুত যেন তার জামার ভেতর কুচিয়ে চলেছে। প্রথমে সে মনোযোগ দেয় না, কিন্তু তারপর এক পাঁজর কাঁপানোর মতো অনুভূতি। তেলাপোকাটি যেন পিঠের সাথে খেলতে খেলতে এক অদৃশ্য স্রোতের মতো নিচে নামে। ঝুমুরের শরীরের ভেতর যেন মুহূর্তের জন্য থেমে যায়। তেলাপোকা তার কোমল ত্বকে স্পর্শ করে কোনো জাগতিক প্রলেপ রেখে যাচ্ছে। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। শরীরের ভেতর এক প্রচন্ড অস্বস্তির সৃষ্টি হয়। ঝুমুরের শরীর কাঁপে, আর তার হাত শক্ত করে নবীনের হাত ধরে। নবীন কিছু বুঝে উঠতে না পারলেও ঝুমুরের চোখে তীব্র আতঙ্ক। চোখের কোণে যেন এক অন্ধকার আশ্রে পড়ে। সে জোরে চিৎকার করতে চায়, কিন্তু নবীনের হাতের দৃঢ় চেপে ধরায় কিছুতেই শব্দ বের হয় না। তেলাপোকাটি চলাচল যেন রাতের অন্ধকারে একটি গাঢ় রহস্য। তাও যদি এই মুহূর্তে তার প্রতিটি চড়াও হতে পারে, তবে আর কি। সেই ছোট্ট অশুভ প্রাণী মুহূর্তেই হয়ে উঠেছে এক আতঙ্কের ছায়া, যা স্বাভাবিকতার সব রেখা ছিন্ন করে ফেলে। ঝুমুর কাঁপতে কাঁপতে বলল, নবীন, তেলাপোকা আমার ভেতর। কণ্ঠে যেন কোনো শক্তি নেই, কেবল নিঃশ্বাসের ভরা এক অপ্রতিরোধ্য আতঙ্ক। নবীন তৎক্ষণাৎ জামার ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনে তেলাপোকাটিকে, আর ঝুমুরের শরীরে আবারও জীবনের স্পর্শ ফিরিয়ে দেয়। বিদ্যুৎ গতিতে দূরে সরে গেল নবীন। অপরাধী কণ্ঠে বলল, আমি দুঃখিত ঝুমুর, তোমার অনুমতি না নিয়ে ওভাবে তেলাপোকা বের করেছি। তুমি চিৎকার করবে আর ভয়ও পাচ্ছিলে, আমি সত্যিই দুঃখিত। সরি, ক্ষমা করো আমাকে। নবীন এক মুহূর্ত অপেক্ষা করলো না, চুপচাপ বেরিয়ে গেল কিচেন থেকে। না হলো তার শান্তির পানি নেওয়া। ঝুমুর ঠাই দাঁড়িয়ে আছে। লোকটাকে ভুল বুঝেছে ঝুমুর। লোকটা তো প্রথমেই বলেছিল তেলাপোকা, কিন্তু ঝুমুর গুরুত্ব দেয়নি আর তাকে হেল্প করেছে, একদমই বাজেভাবে ছয়নি। নবীন কেন নিজেকে অপরাধী ভাবছে? ঝুমুরের উচিত নয় কি তার সাথে কথা বলা? অবশ্যই উচিত। সকাল সকাল ঝুমুর চেয়েছিল নবীনের সাথে কথা বলতে, কিন্তু নবীন তাকে এড়িয়ে গেছে। ঝুমুর বিষয়টি বুঝতে পেরেছে। অবশ্য তার দোষ নেই, প্রথম থেকে ঝুমুর নবীনের সঙ্গে খুব বাজে আচরণ করে। হয়তো সেই জন্যই সে ভাবছে কালকে রাতের বিষয়টি নিয়ে তাকে কিছু কথা শোনাবে। ঘুমে কাতর হয়ে আছে ফারা। বক্ষভাজে লেপটে রয়েছে তাসফিনের। উদম গায়ে বিছানায় একে অপরের সহিতে। ঘুমের মধ্যে হাত রাখলো তাসফিনের উন্মুক্ত বক্ষবটে। চোখ দুটো কুচকে এলো তার। পিট পিট করে তাকালো সে। নিজের এতটা কাছে তাসফিনকে দেখে পিলে চমকে উঠে। সরতে গিয়েও থেমে গেল সে। ক্লিন শেভ করা গালে ভীষণভাবে ছুতে ইচ্ছে করলো। ধীরে ধীরে হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিল আলগুছে। আকস্মাৎ হাত চেপে ধরলো তাসফিন। আটকে উঠলো ফারা। তারপর বলল, মিসেস শেখ, সকাল সকাল এসব শুরু করেছেন আপনি? ভয়ে ততস্থ ভঙ্গিতে বলে উঠলো ফারা, না মানে আসলে আমি ওই আর কি।
তাসফিন বলল, উফ মিসেস শেখ, আপনি আমাকে ইদানিং বড্ড জ্বালাচ্ছেন। আমি যদি জ্বালানো শুরু করি সইতে পারবেন তো? ডেব ডেব করে তাকালো ফারা। কি ঠুটকাটা পুরুষ, সবসময় তাকে কায়দা করে জব্দ করে। তারপর বলল, আপনি না ভীষণ বাজে। ফিচেল হাসে তাসফিন, দুহাতে জড়িয়ে ধরে ফারাকে। তারপর বলল, আই নো। লজ্জায় আড়ষ্ট হয় মেয়েটা, উঠতে দিল না তাকে, জড়িয়ে ধরে অভাবেই শুয়ে রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে স্নেহা, সে আগে ভাগে রেডি হয়ে বসে আছে। আজকে আবারও ফারার সঙ্গে কলেজে যাবে সে। একটা মজার বিষয় আছে, যেহেতু পাবলিক কলেজ তাই স্টুডেন্টের সাথে মিশে মিশে চুপি চুপি ক্লাস করে আসলেও কেউ ধরতে পারবে না। বেশ মজা লাগে স্নেহার। ফারার শরীরটা অনেকটাই ভালো এখন, কোমরের ব্যথা নেই এখন, থাকবে কি করে? একটা মানুষ একটু পরপর যদি খুব যত্ন নিয়ে মালিশ করে দেয় তাহলে কি করে ব্যথা থাকবে? তাসফিন হয়তো ভেবেছে ফারা কিছুই বুঝতে পারেনি। ওহো, ফারার শরীরে কেউ হাত রাখবে আর তা ফারা বুঝতে পারবে না। ফুরফুরে মেজাজ সিঁড়ি বেয়ে নিচে এলো ফারা। কিছুক্ষণ আগে মনটা একটু খারাপ ছিল, কারণ তাসফিন সকাল সকাল বেরিয়ে গেছে তাই, কিন্তু তারপরেও ভেতরের আনন্দটা মন খারাপগুলো দূর করে দিয়েছে। ফারা বলল, চলো। স্নেহা বলল, হ্যাঁ চল। ফারা আর স্নেহা বেরিয়ে পড়লো। ঝুমুর যাবে না, অবশ্য সে নিজের অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত থাকে সর্বদা। ফারা বলল, ভাইয়া আপনি? গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সাইফুল। সাইফুলকে দেখে কিছুটা অবাক হলো ফারা। এ সময় সে অফিসে থাকে, অথচ আজকে বাড়িতে। স্নেহা আর ফারাকে একসাথে দেখে মৃদু হাসলো সাইফুল। তারপর বলল, কলেজে যাচ্ছ? চলো আমি ড্রপ করে আসি। অবাক নেত্রে পল্লব ঝাটকায় ফারা। তারপর বলল, কিন্তু ভাইয়া আপনার অফিস আছে তো, আমরা একাই যেতে পারবো। সাইফুল বলল, আরে না না, সমস্যা নেই, চলো। তাছাড়া গাড়ি থাকতে একা হেঁটে যাবে কেন? স্নেহা একগাল হেসে বলল, হ্যাঁ চল, কষ্ট করে হেঁটে যাওয়ার কি দরকার? সাইফুল ভাইয়া আপনি বরং আমাদের পৌঁছে দিন। স্নেহা নাচতে নাচতে গাড়িতে উঠে গেল। শেষমেশ ফারাও উঠে বসলো গাড়িতে। গাড়ি চলছে আপন গতিতে, সিটে হেলান দিয়ে বসে আছে ফারা। হুট করে মনে হচ্ছে তার মাথা ব্যথা ধরেছে ধীরে ধীরে। ব্যাগ থেকে এক গাদা চকলেট বের করলো স্নেহা, দুটো ছিঁড়ে একটা ফারাকে দিল। তারপর বলল, এই নে ললিতা, খা। ফারা গদগদ ভঙ্গিতে চকলেট হাতে নিয়ে নিল। ওদিকে একজোড়া শকুনি দৃষ্টি চেয়ে আছে তার দিকে, গভীর হচ্ছে দৃষ্টি, সর্বাঙ্গে বিচরণ করছে ফারার। বাইরের দিকে তাকিয়ে চকলেট শেষ করে লুকিং গ্লাসের দিকে আনমনে তাকালো ফারা। দৃষ্টি সরিয়ে ড্রাইভিং এ মনোযোগ দেয় সাইফুল। কেমন অস্বস্তি লাগছে ফারার। সাইফুল কি তার দিকে তাকিয়েছিল? আচ্ছা, এই বিষয়টি নিয়ে কি তাসফিনের সাথে কথা বলা উচিত তার? আর এদিকে বিকেল হয়ে এসেছে, রোদটা ধীরে ধীরে নরম হয়ে আসছে, সূর্যের আলো ঝিমিয়ে পড়েছে, চারপাশে গাছের ছায়া গাঢ় হতে থাকে, পাখিরা ফিরতে থাকে নীড়ে, গাছের পাতায় হালকা হাওয়ার বাজে মৃদু সুর তুলে, আকাশের লালচে সোনালি আভা ছড়িয়ে পড়ে যেন প্রকৃতির তুলিতে আঁকা এক অপূর্ব ছবি। কখনো এই সময়টা মনে করিয়ে দেয় উদাসী ভালোবাসা, আবার কখনো তুলে মনটা প্রশান্ত করে। শহরের ব্যস্ততা একটু থেমে যায়। কিছু সময় পরে মসজিদে মাইকে আসরে আজান শুরু হলো। রুবেনা শেখ, রিজওয়ান শেখ, রাইমা শেখ এবং আলাপ শেখ আজকে ফিরেছেন। যাক, এবারে তারা কিছুটা নিশ্চিন্ত। এতদিন রাইমার বাবার বাড়িতে জমি জমা নিয়ে কেস চলছিল, বৃদ্ধ মানুষ কিছুই করতে পারছিলেন না রাইমার বাবা মা। মায়ের অবস্থাও খুব খারাপ ছিল। অবশেষে মেয়ে হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন রাইমা শেখ। ভেবেছিলেন যা করার তাকেই করতে হবে, কিন্তু না, আলাপ শেখ এবং রেজওয়ান শেখ, রুবেনা শেখ যে এভাবে পাশে দাঁড়াবেন তিনি কখনো ভাবতেই পারেননি। শেষমেশ কেসের ঝামেলাটা মিটে গেছে, সৌহার্দ্য ফিরে গেছে নৌঘাটিতে। তবে তাসফিন আরো কিছুদিন থাকবে, কিন্তু কারণটা কি তা সৌহার্দ্যকে জানায়নি সে। কিছুটা আশ্চর্য হলেও জিজ্ঞেস করেনি সে। মাহির বিকেল থেকে ঘুমাচ্ছে, ছেলেটার শরীর খারাপ, এদিক বাড়িতে কেউই নেই। নুপুর আর কলের অপেক্ষা করতে পারলো না, অবশেষে কল করলো তাসফিনকে। দুবার রিং হতে রিসিভ করলো তাসফিন। তারপর বলল, হ্যাঁ নুপুর বল। মাহিরের কপালে হাত রেখে নুপুর অস্থির কণ্ঠে বলল, শোনো না ভাইয়া, মাহিরের খুব জ্বর, কি করবো বুঝে উঠতে পারছি না, বাবাও বাড়িতে নেই। তাসফিন বলল, চাচা কোথায়? নুপুর বলল, একটু আগেই চাচা বাজারে বেরিয়েছে। তাসফিন বলল, আচ্ছা তুই রেডি হয়ে নে, আমি কাউকে পাঠাচ্ছি। নুপুর চটজলদি তৈরি হয়ে নিল। মাহিরকে শার্ট প্যান্ট পরিয়ে কোলে নিয়ে সদর দরজা দিয়ে বাইরে এলো। মেরুন রঙের গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে নিহাল। নিহালকে দেখে পিলে চমকে ওঠে নুপুরের। তারপর বলল, নিহাল ভাইয়া আপনি? অল্প হাসলো নিহাল, মৃদুস্বরে বলল, হ্যাঁ। তাসফিন বলল, ইমার্জেন্সি আছে, চলো গাড়িতে ওঠো, মাহিরকে আমার কোলে দাও। ভাবনায় পড়ে গেল নুপুর, নিহালের সঙ্গে যাওয়াটা কি ঠিক হবে? নিহাল বেশ বুঝতে পারছে নুপুরের অস্বস্তি। তারপর বলল, নুপুর মাহির অসুস্থ, তাসফিন আমাকে ভরসা করে পাঠিয়েছে, তুমি উঠো প্লিজ। নুপুর দেরি করলো না, মাহিরকে নিহালের কোলে দিয়ে গাড়িতে উঠে পড়লো। ঠিকঠাক বসতে নিহাল মাহিরকে ভেতরে নিল, নিজেও ড্রাইভিং সিটে বসে দ্রুত ড্রাইভ শুরু করলো। সময়টা 6 বছর আগে, বৃহস্পতিবার সকাল। ভার্সিটি থেকে ফিরছে নুপুর, আজকে উৎসব লেগেছে। সন্ধ্যার দিকে নাকি নুপুরকে দেখতে আসবে পাত্রপক্ষ। স্তম্ভিত নুপুর, কি হলো ব্যাপারটা? হঠাৎ করে তাকে বিয়ে দিতে চাইছে কেন? রাগটা নিজের ভিতরে রেখে ধুমধাম পা ফেলে দোতলার দিকে চলে গেল নুপুর। রাগ হচ্ছে প্রচুর তার, এটা কোনো কথা? ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে নুপুর। লম্বা নিঃশ্বাস ফেলছে সে। সাইফুল শেখ তাকে বেশ পছন্দ করেন, রুবেনা শেখ, নুপুরও তাকে ভালোবাসেন, কিন্তু আজ হঠাৎ অন্য কোনো পাত্র কেন আসবে তাকে দেখতে? সেগুলো ভাবতে ভাবতে আকাশ পাতাল এক করে দিচ্ছে নুপুর। ম্লান বিকেল, একরকমের নরম নীরব আর খানিকটা বিষণ্ণতা মেশানোর সময়। দিনের শেষ ভাগে সূর্যটা হেলে পড়েছে পশ্চিম আকাশে। আলোটা তখন আর ততটা উজ্জ্বল থাকে না, হালকা সোনালী আর কমলা রঙের চারপাশ ভেসে যায়। পাখিরা একে একে ফিরে আসে বাসায়, গাছের পাতায় নেমে আসে ধীরগতি, হাওয়া থাকে নরম, মাঝে মাঝে একটানা বয়ে চলে। শহরের কোলাহল কিছুটা স্তম্ভিত হয়ে আছে, মানুষের মুখে ক্লান্তির ছাপ। নিহাল এসেছে তার মামা রবিউল ইসলামকে নিয়ে।
আপন বলতে মামা ব্যতীত কেউ নেই তার। তাসফিন গিয়ে মেনলি হাত করে তাকে, বেস্ট ফ্রেন্ড তার। কিন্তু এই শুভ দিনে আরিয়ান নেই, সে খুব গুরুত্বপূর্ণ একটি মিশনে রয়েছে। রিজন শেখ ভীষণ পছন্দ করেন নিহালকে, তাই তো বিয়ের প্রস্তাব দিতে তিনি অমত করলেন না। বিষণ্ণতায় ডুবে আছে মুখখানি রুবেনা শেখের। শাড়ি পরেছে নূপুর, ঝুমুর তাকে নিয়ে এলো। পাত্র হিসেবে নিহালকে দেখে পিলে চমকে ওঠে তার। বিয়ের কথাবার্তা এগোয়, তবে নূপুর রাজি নয়। এমন নয় নিহাল খারাপ, কিন্তু নূপুর তো অন্য কাউকে ভালোবাসে। পাত্রপাত্রী একে অপরের সঙ্গে আলোচনা করতে চাই, বিষয়টি জানতে পেরে খুব অবাক হলো নিহাল। আলাদাভাবে আর কি জানতে চাই নূপুর, সে তো তার সম্পর্কে সবটাই জানে। আর এদিকে রুম জুড়ে গভীর নীরবতা, একটা গুমট নিস্তব্ধতা যেন সমস্ত শব্দকে গিলে ফেলেছে। জানলার ফাঁক গলে ঢুকছে ম্লান বিকেলের শেষ আলোটা। হুলোমাখা সোনালী রোদের রেখা দুজন মানুষের মুখ ছুঁয়ে যাচ্ছে, তবুও উষ্ণতা নেই, কেবল একরাশ অতৃপ্তি। নিহাল বসে আছে চোখে এক অপার ভালোবাসা নিয়ে, যেন মেয়েটার প্রতিটা নিঃশ্বাসে নিজের প্রাণ রেখে দিয়েছে। তার দৃষ্টিতে আশ্রয় খোঁজা, গভীর মায়া আর একরাশ অপেক্ষা, যেটার কোনো শেষ নেই। আর নূপুর, সে চুপচাপ স্থির, চোখ দুটো যেন কুয়াশায় ঢাকা নদী, যেখানে ভালোবাসার কোনো প্রতিফলন নেই, আছে শুধু অপরাধ বোধের ছায়া। তার দৃষ্টি ঠিক ছেলেটার চোখে নয়, বরং তার চোখের ভিতর দিয়ে কাউকে খুঁজে ফেরে সে, যে তার হৃদয়ের আসল অধিপতি। এই মিলন যেন দুই বিপরীত স্রোতের মুখোমুখি হয়, সেখানে ভালোবাসা আছে, তবুও একতারা বাজে না। এই নীরবতা আর চোখের ভাষা একটা অসম প্রেমের সবচেয়ে সুন্দর অথচ কষ্টের প্রতিচ্ছবি। নেহাল বলল, নূপুর, আমার অনুভূতি বা ভালোবাসা যাই বলো, আমি তা কখনোই তোমার সামনে প্রকাশ করিনি। একমাত্র তাসফিন ছাড়া কেউই জানতো না, কিন্তু আজকে আমি চাই তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। সহসা কেঁদে ফেললো নূপুর। সে নিহালের ভালোবাসাকে সম্মান করতেই হবে, কারণ লোকটা কখনোই তার সাথে খারাপ আচরণ করেনি, আর না কখনো নিজের ভালোবাসা দেখিয়েছে। নূপুরের কান্না অস্থির করে তুলছে নিহালকে। তারপর বলল, নূপুর, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কি হলো বলো আমাকে। শব্দ করে হেঁচকে ওঠা শুরু হয়ে গেল নূপুরের। কম্পিত সুরে বলল, আমি আমি আপনাকে ভালোবাসি না নিহাল ভাইয়া। বরফের ন্যায় শরীর জমে যায় নিহালের। থমকাই সে। নূপুর ফের বলল, আমি ভালোবাসি না, আমি সাইফুলকে ভালোবাসি। নিহাল ভাইয়া, আমি চাইনি আপনাকে অপমান করতে বা আপনার ভালোবাসাকে অপমান করতে। আমি কি করব আমি জানি না। নিহালের প্রাণটা যেন কেউ ছিঁড়ে বের করে নিয়ে আসছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। সে কি কষ্ট পাচ্ছে? খুব যন্ত্রণা হচ্ছে বুকের বাপাশে। নিহাল বলল, মানে নূপুর, কি বলছো এগুলো? সাইফুল। নূপুর বলল, আমি ওনাকে ভালোবাসি, আম্মু জানে সবটা। এখন হঠাৎ করে এসব হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি জানতাম না আপনি আমাকে। সরি। আমি কথাগুলো আটকে আসছে নূপুরের। এদিকে নিঃশ্বাস নিতে না পেরে হাঁফফাঁস করছে, থাকতে পারলো না সে। কাশি শুরু হয়েছে তার। বুকে হাত মালিশ করতে করতে বেরিয়ে এলো সে। সেদিনের পর আর কখনোই নূপুরের কাছে নিজের ভালোবাসার কথা জাহির করেনি নিহাল, আর না তার বিয়েতে বাধা দিয়েছে। আচ্ছা, পূর্ণতা না পেলে কি ভালোবাসা যায় না? নিহাল আজও গোপনে ভালোবাসে নূপুরকে, ভীষণ আদর করে মাহিরকে, হোক না সে অন্য কারো। আড়ালে আবডালে থেকেই না হয় তাকে সারা জীবন ভালোবেসে যাবে। তারপর বলল, নূপুর, নেমে এসো। কি হলো? কি ভাবছো তুমি? অনেকক্ষণ ধরে ডেকে চলেছে নিহাল, অথচ নূপুরের সারা শব্দ নেই। অবশেষে শুনতে পেল সে। অতীত এমন ভাবে ডুবেছিল, আশেপাশে কি ঘটছে কিছুই মনে নেই। নিহাল দায়িত্ব নিয়ে মাহিরকে ডক্টর দেখায়, ওষুধপত্র সব কিনে নূপুরকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। এক পলক ফিরে নূপুরকে অস্বস্তিতে ফেললো না সে, তবে দূর থেকে লুকিয়ে দেখে চলে গেল নিজ পথে। হাপিত্তেশ করছে নূপুর, কষ্ট হচ্ছে তার। যেমন তো মনে হয় নিহাল নামক মানুষটির সাথে কোনো অন্যায় করেছে। খুব কষ্ট লাগছে তার। অনেক প্রেমিক তো দেখেছে সে, কখনোই ভালো বিহেভিয়ার করে না, নিজের মন মতো মানুষটিকে না পেয়ে পাগলামি করে, কখনো তো সেই ভালোবাসার মানুষটির ক্ষতি করে ফেলে। সেখানে নিহাল নূপুরকে আর কখনোই বিরক্ত করেনি, কষ্টও দেয়নি। আর এদিকে সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। সূর্য মামা পাড়ি জমিয়েছে পশ্চিম আকাশে। লালচে আবরণে মাখো মাখো প্রকৃতি, হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে। এক অদ্ভুত স্নিগ্ধতা এনে দিচ্ছে মন জুড়ে। রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বলছে, যেন ক্লান্ত চোখে রাতের নিস্তব্ধতা দেখছে। দূরের কোনো বাড়ির জানালা দিয়ে ক্ষীণ আলো বেরিয়ে আসছে, কিন্তু তার চারপাশে অন্ধকার, এত গভীর যে সেই আলো যেন হেরে যাচ্ছে। আকাশে টলমলে রূপালী চাঁদ আর কমল আলো ছড়িয়ে দিয়েছে ধরণীর সর্বত্র। গাছের পাতায়, নদীর জলে, ঘাসের ডগায় ঝরে পড়েছে সেই রূপালী আলোর কুয়াশা। রাত যেন নিস্তব্ধতার মাঝে এক গভীর মায়াবী সুর তুলে বাজিয়ে যাচ্ছে। পাখিরা নিদ্রায়, বাতাসও যেন আজ একটু ধীর, একটু শান্ত। এমন রাতে হৃৎপিণ্ডে জমে থাকা না বলা কথা, দূরের কারো কথা মনে পড়ে যায় অজান্তেই। জানালার কাছে চুপটি করে বসলো ফারাম। তাসফিন ফিরেছে সবে, এই তো নিচে খেতে দিয়েছে। ফারার ইচ্ছে করেই গেল না, খেতে ইচ্ছে করছে না তার, বিরক্ত লাগছে খুব। তাসফিন কি তাকে একটুও ভালোবাসে না? এই কৃষ্ণপুরে থাকাকালীন তো কত পাগলামি করতো। খট করে দরজা খুলে ভেতরে এলো তাসফিন। তার উপস্থিতি টের পেয়েও চুপ রইল ফারাম। মিসেস শেখ? প্রত্যুত্তর করলো না ফারাম, নিশ্চুপ ভঙ্গিতে বসে আছে। এগিয়ে গিয়ে ব্যালকনিতে রাখা সোফা সেটের টেবিলের উপর প্লেট রেখে দিল। ফারা ঘুরেও দেখলো না একবার, তারপর বলল, কি হলো, খাবে না? ফারা বলল, না, ইচ্ছে নেই আমার। অভিমানী কণ্ঠস্বর, ভীষণ হাসি পাচ্ছে তাসফিনের। তারপর বলল, কেন ইচ্ছে নেই? জ্বালানোর জন্য বলে উঠলো তাসফিন। ফারা বলল, খিদে নেই তাই। তাসফিন বলল, খেতে হবে, ওঠো। উঠলো না ফারা, জেদ দেখিয়ে বসে রইল একইভাবে। সে ভেবেছিল তাসফিন চলে যাবে। আকস্মিক তাকে অবাক করে দিয়ে হাঁটুর নিচে হাত গুলিয়ে চট করে কোলে তুলে নিল তাকে। তাসফিনের এহেন কাণ্ডে ভরকে গেল ফারা। তারপর বলল, এই নিচে নামান আমাকে, নামান বলছি। আরে,
তাসফিন কারো কথা শুনতে বা আদেশ মানতে বাধ্য নয়। সোফার উপরে বসিয়ে নিজেও বসে পড়লো তাসফিন। প্লেট নিয়ে ভাত মাখাতে লাগলো। চমকে তাকালো ফারা, লোকটা কি তাকে খাইয়ে দেবে? মোটেও খাবে না সে। তাসফিন বলল, হা করম। মুখ ডান দিকে বাকিয়ে নিল ফারা, সে খাবে না মোটেও। ফারা বলল, খাবো না বলছি তো। তাসফিন বলল, আরে আমার দিকে তাকিয়ে বলো। ফারা সেই করলো, তাসফিনের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি খাবো। পুরুষ্ট অষ্ট দ্বারা অষ্ট ছোঁয়া পেয়ে চমকালো সে। তারপর বলল, এটা কি করলেন? তাসফিন নিমাষ্ট কামড়ে হাসলো, তারপর বলল, তুমি তো বললে খাবে। রেগে গেল ফারা, তিরিক্ষে মেজাজে বলে উঠল, আমি বলেছি আমি খাবো। পরপর দুবার চুমু দ্বারা মুখ বন্ধ করে দিল তাসফিন। চুপসে গেল ফারা, ভয়ে আর কিছু বলার সাহস পেল না। চঞ্চল কন্যাকে জব্দ করতে পেরে হাসলো তাসফিন। প্রথম লোকমা মুখে ধরে ফারার, তারপর বলল, একটা কথাও না বলে চুপচাপ খাও। অনিচ্ছা সত্ত্বেও খেতে হচ্ছে ফারাকে। খাওয়ার পাট চুকিয়ে প্লেট রেখে এলো তাসফিন। ফারা একইভাবে ব্যালকনিতে বসে আছে। শরীরে উৎস ছোঁয়া পেয়ে ধরপড়িয়ে উঠে তার অন্তঃস্থল। আলগুছে ফারাকে কুলে তুলে নিল তাসফিন। দুহাতে মেধহীন উদরে হাত চেপে মুখ গুজে দিল ঘাড়ে। আর এদিকে তাসফিন বলল, এত জেদ এত রাগ কেন এই ছোট্ট শরীরে? ফারা বলল, এই ছাড়ো না মাই, সবসময় এমন করেন, অবহেলা। ঘাড়ে আলতো করে চুমুকে দিল তাসফিন। তারপর বলল, অবহেলা না রে সুখ, আমি যদি কাছাকাছি আসি তাহলে তো বেসামাল হব, আর আমি বেসামাল হলে তুমি থামুন থামুন বলে চেঁচিয়ে ওঠো। কপাল কুচকে নাই ফারা, এখন কি সব দোষ তার? লোকটা ছুলেই তার সুরসুরি লাগে। পরপর অনুভব করলো তার ঘাড়ে কোমল স্পর্শ। লজ্জায় আড়ষ্ট হলো ফারা, মেকি রাগ দেখিয়ে বসে রইল। তারপর বলল, কি রে সুখ, একটু শান্তি দিচ্ছিস না? ফারা বলল, দেব না। তাসফিন বলল, আচ্ছা বলো কি করলে রাগ কমবে? মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল ফারার। তাসফিনকে জব্দ করতে উঠে বলল, গান শোনাতে হবে। সশব্দে হেসে ফেললো তাসফিন। তারপর বলল, বেশ এটুকুই। অবাক হলো ফারা, তবে কি কমান্ডার এখন গান গেয়ে শোনাবে তাকে? ফারা বলল, সত্যি। তাসফিন বলল, গিটারটা নিয়ে এসো। ফারা একগাল হেসে দৌড়ে গিয়ে দেয়ালে টাঙানো বড় গিটারটা নিয়ে এসে পাশে বসলো। তাসফিন ব্যস্ত হাতে সুর তুলে ধীরে ধীরে তা নরম হতে লাগলো। তারপর গান গাইলো, তুমি আছো আমার মনের ভেতর, দেখার পর থেকে দুনিয়া কেমন বদলে যায়, চোখে চোখে যেন স্বপ্নেরা নতুন করে জেগে ওঠে হাই। গালে হাত রেখে গানটা মন দিয়ে শ্রবণ করে ফারা। অতিশয় আশ্চর্য হয় সে, তার লেফটেন্যান্ট সাহেব যে শিল্পীদের থেকে কম নয়। গানের প্রতিটা লাইন যেন তাকে উজাড় করে দিয়েছে তাসফিন। শেষের দিকে এসে গিটারের টুংটাং শব্দটা ধীরে ধীরে বাজতে বাজতে শান্ত হয়ে শেষের লাইনগুলো বলতে লাগলো। গিটারের সুর থামতেই দুহাতে তালি বাজিয়ে তুললো ফারা। তারপর বলল, ব্রিলিয়ান্ট, আপনি এত সুন্দর গান গাইতে পারেন, কই আগে বলেননি তো? হেসে ফেললো তাসফিন। গিটারটা সোফায় রেখে ফের কাছে টেনে নিল ফারাকে। আলগোছে ছুঁয়ে দিল তার গাল। তারপর বলল, আমি অনেক কিছুই পারি, সময় মতো দেখাবো। চোখ টিপে বলল তাসফিন। চোখ পাকিয়ে তাকালো ফারা, ইস কি লজ্জা। তারপর বলল, আপনি তো মহাপাজি লোক। কার মেসাজ করলো তাসফিন। লম্বা নিঃশ্বাস টেনে বলল, ঠিক কতটা বাজি সেটা না হয় সময় মতো দেখাবো। বাই দা ওয়ে, রাত হয়ে এসেছে, এটাই তো সময়, কি বলেন মিসেস শেখ? খিলখিলিয়ে হেসে উঠলো ফারা। ঘুমে ঢুলুমুলু চোখ করে তাকালো তাসফিন। মাতাল করা হাসি টেনে বলল, চলুন ম্যাডাম এবার ঘুমাই। তাকে কুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল তাসফিন। কপালে পরপর অনেকগুলো চুমু খেয়ে বলল, আগামীকাল আমরা একটা জায়গায় যাচ্ছি ম্যাডাম, রেডি থাকবেন। অবাক হয় ফারা, কিছু জিজ্ঞেস করতে যাবে ঠিক তার হতে দেয়নি তাসফিন। বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো দুজনেই। তারপর বলল, নো মোর ওয়ার্ড সুখ, আমি সত্যি সত্যি খুব টায়ার্ড আজ। চুপচাপ শুয়ে আছে ফারা, তবে এটুকুতেই থেমে নেই সে। সবসময় এই লুচু লেফটেন্যান্ট সাহেব তাকে জ্বালাতন করে, আজকে সে করবে। তারপর বলল, উহু উহু, ঘুমাবো না, এই রাতটা আইসক্রিম খাওয়ার, চান আইসক্রিম নিয়ে আসুন। ডান ভ্রু উঁচিয়ে তাকালো তাসফিন। তারপর বলল, তাই নাকি, ইচ্ছা করে জ্বালাচ্ছ ম্যাডাম, পরে সইতে পারবে তো? গাল ফুলিয়ে উঠে বসলো ফারা। তারপর বলল, আনবেন না আপনি? সহসা উঠে গেল তাসফিন। তারপর বলল, লেটস গো। ড্রয়িং রুম পুরোটা ফাঁকা, তোকারে ডুবে আছে তা। পা টিপে টিপে এগুচ্ছে দুজন। ফ্রিজের কাছে গিয়ে দাঁড়ালো ফারা আর তাসফিন। তারপর বলল, ওপেন করো। ফ্রিজটা খুলতেই অবাক হলো ফারা, ইতিমধ্যে আইসক্রিম রয়েছে চকলেট ফ্লেভারের। তারপর বলল, আপনি আগে থেকে এনে রেখেছেন? তাসফিন বলল, ইয়েস মিসেস শেখ, এবার আপনি খেয়ে আমাকে উদ্ধার করুন। মুচকি এসে নিজের মন মতো আইসক্রিম পুরোটা শেষ করলো ফারা। ঠোঁটের নিচে একটুখানি লেপটে আছে তা। গভীর দৃষ্টিতে তাকাচ্ছে তাসফিন। এতক্ষণে লক্ষ্য করছে ফারা। মিনমিনে গলায় বলল, ওভাবে কি দেখছেন? আমার পাওনাটা দিয়ে দিন মিসেস শেখ। ফারা বলল, মানে? একটুখানি দূরত্ব ঘুচিয়ে দিল তাসফিন। একে অপরের সহিত মিশে গেল। অপ্রত্যাশিত স্পর্শে নুয়ে পড়লো ফারা। পিছুতে পিছুতে শেল্ফের সাথে ধাক্কা খেয়ে ঝনঝন শব্দে কিছু বাসন পড়ে যায়। অষ্টজোড়া তখনও আঁকড়ে ধরে রেখেছে ফারা। পরপর খই হারায় ফারা। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। তো সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী পার্ট তাড়াতাড়ি পেয়ে